আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি আরমান আলী। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। প্রথম ভাষণেই দেশের সব নাগরিককে সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাজধানী তেহরানে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তার বিজয়কে ইরানের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আখ্যায়িত করেন পেজেশকিয়ান। আয়তুল্লাহ রুহুল্লাহ খামেনির মাজারের কাছে দেওয়া বক্তৃতায় ৬৯ বছর বয়সী ইরানের নতুন প্রেসিডেন্ট বলেন, আমরা নতুন একটি পরীক্ষার মুখে। এই পরীক্ষা যেমন চ্যালেঞ্জিং তেমনি কঠিন। এই পরীক্ষা হচ্ছে আমাদের জনগণকে একটি সমৃদ্ধ জীবন উপহার দেওয়া। শুক্রবারের নির্বাচনে বেশি ভোট পড়ার কথা উল্লেখ করে ভোটারদের ধন্যবাদ জানিয়ে পেজেশকিয়ান বলেন, তিনি সব ইরানি নাগরিকদের কথা শুনতে চান এবং তার নির্বাচনী অঙ্গীকারগুলো পূরণ করতে চান। আল জাজিরার খবরে বলা হয়েছে, মধ্যপন্থী ও সংস্কারবাদী মানসিকতার লোক হিসেবে পরিচিত পেজেশকিয়ান শুক্রবারের নির্বাচনে প্রায় ১,৬৪,০০,০০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শুক্রবার দ্বিতীয় দফায় নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় পেজেশকিয়ানের কিছু সমর্থককে তেহরানের রাস্তায় উৎসব করতে দেখা যায়। সরকারি ঘোষণার পরপরই কট্টরপন্থী সাইদ জলিলি পরাজয় স্বীকার করে নেন। এদিকে নবনির্বাচিত ইরানি প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক অভিনন্দন বার্তায় ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও আলাদাভাবে পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে তার প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া পাকিস্তান, ভারত, কাতার, ওমান, কুয়েত, ইরাক, সিরিয়ার নেতারাও ইরানের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সদ্যই বিদায় নেওয়া ঋষি সুনাকের কনজারভেটিভ সরকার এমন উদ্যোগ নিয়েছিল। মূলত অভিবাসন প্রত্যাশীরা যেন ছোট নৌকায় করে ব্রিটেনে প্রবেশ না করে সেজন্য এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু এটি কোনো কার্যকরী ব্যবস্থা হবে না বলে জানিয়েছেন স্টারমার্ক। শনিবার স্টারমার্ক এ ব্যাপারে বলেছেন, শুরু হওয়ার আগেই রুয়ান্ডা পরিকল্পনার মৃত্যু ও সমাধি হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে এটি কখনোই প্রতিবন্ধক ছিল না। আমি এ ধরনের বাজে কৌশল রাখব না যেটি কোনো কাজে দেয় না। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী আরও বলেছেন, যেসব অভিবাসন প্রত্যাশী ছোট নৌকায় করে আসেন তাদের রুয়ান্ডায় পাঠানোর সম্ভাবনা মাত্র 1%। আর এই বিষয়টি খুব ভালো করেই জানে গ্যাংয়ের সদস্যরা। এর ফলে অভিবাসন প্রত্যাশীদের ঝুঁকিপূর্ণ উপায়ে ইউরোপে নিয়ে আসা অব্যাহত রেখেছে তারা। চলতি বছরের এপ্রিলে ব্রিটিশ পার্লামেন্টে বিতর্কিত এই আইনটি পাশ করা হয়। ওই সময় বলা হয়, অভিবাসন প্রত্যাশীদের জন্য রুয়ান্ডা একটি নিরাপদ দেশ হবে। কিন্তু নতুন প্রধানমন্ত্রী স্টারমার্ক আসার পর থেকেই বেশ কিছু বিষয়ে পরিবর্তন আসার আভাস পাওয়া যাচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য অভিবাসন নীতি। এর আগে দেশটির সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, মানবিক দিক বিবেচনা করলে রুয়ান্ডা পরিকল্পনা একটি অবৈধ পরিকল্পনা। কিন্তু আদালতকে গুরুত্ব না দিয়ে ঋষি সুনাক পার্লামেন্টে আইনটি পাশ করান। এরপর মে মাস থেকে অভিবাসন প্রত্যাশীদের উপর ধরপাকড় শুরু হয়। গাজা সিটির সুজাইয়ায় শনিবার দখলদার সেনাদের উপর বিভিন্ন পয়েন্টে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। গত 10 দিন ধরে এলাকাটিতে প্রচণ্ড লড়াই চলছে। ইসরায়েলি বাহিনী সেখানে সফলতার দাবি করলেও প্রতিদিনই প্রতিরোধ সংগঠনগুলোর হামলায় তাদের সেনাদের লাশ গুনতে হচ্ছে। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়েছে, সুজাইয়ায় সফলতার বিষয়ে ইসরায়েল যে দাবি করছে তার সত্যতা প্রায় অসম্ভব, কারণ প্রতিরোধ সংগঠনগুলো প্রতিদিনই সেনাদের ওপর হামলার ভিডিও প্রকাশ করছে। তারা শক্ত অবস্থানে না থাকলে এভাবে হামলার ভিডিও প্রকাশ করা সম্ভব হতো না। শনিবার ছিল গাজা যুদ্ধের 274তম দিন। এদিন সুজাইয়ায় 3টি বড় অপারেশন চালিয়েছে হামাসের যোদ্ধারা। ইসলামিক জিহাদের পক্ষ থেকে একটি বড় অভিযানের কথা জানানো হয়েছে। এসব অভিযানে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরও কিছু সেনা। নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, সুজাইয়ার এলাকায় একটি ইসরায়েলি পদাতিক সেনা দলের উপর অ্যান্টি পার্সোনাল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তারা। বিস্ফোরণের ফলে সেনাদলটির সবাই নিহত কিংবা আহত হয়েছে। একই এলাকায় বাগদাদ সড়কে দখলদার সেনাদের একটি মার্কাভা ট্যাঙ্কের উপর সুয়াত বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছে আল কাসাম।
বিস্ফোরণে ট্যাঙ্কটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুজাইয়ায় ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা করা হয়েছে। আল কাসাম আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর নাহাল ও সামরিক ঘাঁটিতে 107 মিলিমিটারের রকেট চালানো হয়েছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, কমব্যাট পয়েন্ট থেকে ফেরা আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে তাদের হামলায় ইহুদিবাদীদের 7 সেনা নিশ্চিতভাবে নিহত কিংবা আহত হয়েছে। সুজাইয়ায় আল খুলাফা সড়কে এক আকস্মিক হামলায় ইহুদিবাদীদের এই ক্ষতি সাধন করা হয়। এছাড়া নেতজারিম একজিসের আবু ওরেইবানে সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে আল কুদসের যোদ্ধারা। একই এলাকার তাল আল হাওয়া সড়কে ইসরায়েলি সাপ্লাই লাইন লক্ষ্য করেও মর্টার হামলা চালানো হয়েছে। গাজার বাইরে ইসরায়েলি বাহিনীর সোফা সামরিক ঘাঁটিতে ও সেত্রত বসতিতেও মর্টার হামলা চালানোর কথা জানিয়েছে আল কুদস ব্রিগেডস। লেবানন ভিত্তিক প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ শনিবারও উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানের উপর সিরিজ হামলা চালিয়েছে। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের যোদ্ধারা লেবানন থেকে আত্মঘাতী ড্রোনের বহর পাঠিয়ে বেইত হিলাল এলাকায় ইসরায়েলি বাহিনীর 91তম ব্রিগেডের 403তম ব্যাটালিয়নের আর্টিলারি পজিশনে হামলা চালিয়েছে। শুক্রবার লেবাননের একটি গ্রামে বেসামরিক লোকেদের উপর ইসরায়েলি হামলার বদলা হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, হামলার জন্য পাঠানো ড্রোনগুলো সরাসরি টার্গেটে আঘাত হেনেছে এবং ওই এলাকায় একটি স্থাপনায় আগুন লেগেছে হামলার ফলে। এদিন বিকেল 5:25 দখলকৃত লেবানিজ কাফর সুবা পর্বত এলাকায় ইসরায়েলের রুয়াইসাত আল আলম সেনাঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। রকেটগুলো ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে। এরপর সন্ধ্যা 6:30টায় আল শামাকা ঘাঁটি লক্ষ্য করে আরেক দফা হামলা চালানো হয়। এদিন ইসরায়েলি হামলায় এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানিয়েছে হিজবুল্লাহ। আল মাইদিনের প্রতিনিধি জানিয়েছে, দক্ষিণ লেবাননের বালবেক কা মহাসড়কে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় ওই যোদ্ধা নিহত হন। এদিকে আমেরিকা, ব্রিটেন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের মহড়া চালিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ গ্রুপ। মহড়ার নাম ছিল তুফান আল মুদাম্মার, যার বাংলা ধ্বংসাত্মক প্লাবন। এটি এ যাবৎকাল হুতিদের চালানো অন্যতম বড় সামরিক মহড়া। হুতি আনসারুল্লাহ গোষ্ঠীর ড্রোন ইউনিট, আর্টিলারি ইউনিট, স্নাইপার পদাতিক ও অ্যান্টি আর্মার্ড ফোর্স সহ অনেকগুলো ইউনিট এ মহড়ায় অংশ নিয়েছে। সেনারা দুটি দলে ভাগ হয়ে আত্মরক্ষামূলক ও আক্রমণাত্মক মহড়া চালায়। আল মাইদিন জানিয়েছে, মহড়ার প্রথম ধাপে ইসরায়েল, ব্রিটিশ ও আমেরিকা স্থাপনায় হামলার অনুশীলন করে যোদ্ধারা এরপর পাল্টা হামলা ঠেকাতে আত্মরক্ষামূলক কৌশল প্রদর্শন করা হয়। গাজা উপত্যকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে 16 জন নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ। জাতিসংঘ পরিচালিত স্কুলটি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং বহু মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় বাস্তুচ্যুত লোকেদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 16 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে। মূলত ইসরায়েল গত 9 মাস ধরে অবরুদ্ধ উপকূলীয় এই অঞ্চলে বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। শনিবার এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরের আল জাউনি স্কুলে চালানো ওই হামলায় 16 জন নিহত হওয়ার পাশাপাশি আরও 75 জনের বেশি লোক আহত হয়েছেন। এতে বলা হয়েছে, আমরা বেসামরিক নাগরিক, শিশু ও নারীদের বিরুদ্ধে এই চলমান অপরাধ এবং গণহত্যার নিন্দা জানাই। আল জাজিরা বলছে, মধ্য গাজার নুসৈরাত শরণার্থী শিবিরের আল জাউনি স্কুলটি ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়ার মাধ্যমে পরিচালিত হতো। গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল বহু স্কুলেই এই ধরনের হামলা চালিয়েছে। এর আগে শনিবার ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ বহু সংখ্যক ফিলিস্তিনিও নিহত হয়েছে। একদিনে 5 সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা 158 জনে দাঁড়িয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কুলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 2 ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার আলাদা দুটি ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি। এ সময় সেনাদের ছোড়া গুলিতে সশস্ত্র গোষ্ঠীর 4 সদস্য নিহত হয়েছেন। এনডিটিভি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল কুলগামের 2টি আলাদা বিভাগে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছেন। নিহত 2 জনের মধ্যে একজনের মৃত্যু হয় মেদেগাম গ্রামে। সেখানে তাদের লক্ষ্য করে ব্যাপক গুলি চালানো হয়। অন্যদিকে সেনাদের অভিযানে সেখানকার একটি বাড়িতে সশস্ত্র গোষ্ঠীর 2 সদস্য আটকা পড়েন। ওই এলাকায় হঠাৎ করেই বড় হামলার মুখে পড়ে যান সেনারা। আরেক সেনা নিহত হন কুলগামের ফ্রিসালে।
সেখানে তোলা এক ড্রোন ভিডিওতে দেখা গেছে 4 জনের লাশ পড়ে আছে। তারা সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য। ওই এলাকায় এক সেনা নিহত হওয়ার পাশাপাশি আরেক সেনা আহত হয়েছেন। সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।